আজগর সাহেবের ঘর দোতলায়। একতলায় দর্জির একটা দোকান। দর্জির নাম বড্ডুল মিয়া। বড্ডুল মিয়া পরিবার নিয়ে দোতলায় থাকেন। তিনি তার একটি ঘর সাবলেট দিয়েছেন আলী আসগরকে। রাত 2:30 বাজে। এই সময় বড্ডুল মিয়াকে ডেকে তুলে আজগর সাহেব সম্পর্কে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতে পারছিল না। বড্ডুল মিয়া অবশ্যই এমনিতে খুব মাইডিয়ার ধরনের লোক। বয়স 50-এর ওপরে। ছোটখাটো হাসি খুশি মানুষ। মাথায় টুপি পরে হাসি মুখে অনাবরত ঘটাং ঘটাং করে পা মেশিন চালান। বড্ডুল মিয়ার বিশেষত্ব হচ্ছে তিনি মেয়েদের ব্লাউজ ছাড়া অন্য কিছু বানাতে পারেন না, কিংবা পারলেও বানান না। ব্লাউজ মনে হয় তিনি ভালো বানান। তার দোকানে মেয়েদের ভিড় লেগেই থাকে। মেয়েরাও তাকে খুব পছন্দ করে। তাকে বড্ডুল চাচা না ডেকে নূর চাচা ডাকে, কারণ বড্ডুল মিয়ার চেহারা দেখতে অনেকটা অভিনেতা আসাদুজ্জামান নূরের মতো। আমি বড্ডুল মিয়ার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম, নূর চাচা আছেন নাকি? সঙ্গে সঙ্গে দরজা খুলে বড্ডুল মিয়া বের হয়ে এলেন। মনে হয় জেগেই ছিলেন। গভীর রাতে ডেকে তোলার জন্য তাকে মোটেই বিরক্ত মনে হলো না, বরং মনে হলো তিনি আমাকে দেখে গভীর আনন্দ পেয়েছেন। মেয়েদের ব্লাউজের কারিগররা হয়তো আনন্দময় ভুবনে বাস করেন। তিনি হাসি মুখে বললেন, ব্যাপার কি হিমু ভাই? আজগর সাহেবের খোঁজে এসেছিলাম। ঘর তালা বন্ধ। খবর জানেন কিছু? যে না, কিছুই জানি না। আজ দোকান বন্ধ করেছি 12টার সময়। তখন দেখি আসেন নাই। এরকম কখনো হয় না। উনি সন্ধ্যার সময় চলে আসেন। আমি নিজেও চিন্তাযুক্ত। দেশের অবস্থা ভালো না। আবার দিয়েছে হরতাল। 12টার সময় দোকান বন্ধ করেছেন। আপনার কাজের চাপ মনে হয় খুব বেশি। বড্ডুল মিয়া আনন্দে হেসে ফেলে বললেন, সবই আল্লাহর ইচ্ছা। ব্যবসা মাশাল্লাহ ভালো হচ্ছে। আন্দোলনের সময় মেয়ে ছেলেরা কাপড় বেশি বানায়। কাপড় না ব্লাউজ মনে হয় বেশি বানায়। বড্ডুল মিয়া আবারও মিষ্টি করে হাসলেন। আমি বললাম, আচ্ছা নূর চাচা, আপনার এই অঞ্চলের সব মেয়ের বুকের মাপ তো আপনিই জানেন, তাই না? এইটা জানতেই হয়, মাপ লাগে। এই অঞ্চলের সবচেয়ে বিশাল বক্ষা তরুণীর নাম কি? বড্ডুল মিয়া আবার বিনীত ভঙ্গিতে হাসলেন, কিন্তু বললেন না। গলা খাকড়ি দিয়ে হাসি বন্ধ করলেন। আমি বললাম, প্রফেশনাল এথিক্স। নাম বলবেন না। খুব ভালো। নূর চাচা, যাই। আজগর ভাইকে কিছু বলতে হবে? জি না, কিছু বলতে হবে না। একটু সাবধানে যাবেন হিমু ভাই, সময় খারাপ। রাত 3টার দিকে একটা মার্ডার হয়েছে। কানা কুদ্দুসের কাজ। মাথা কেটে নিয়ে গেছে, শুধু বডি ফেলে গেছে। কানা কুদ্দুস আমাকে বোধহয় মার্ডার করবে না। যাই কেমন? এত রাতে ঘুম ভাঙালাম, কিছু মনে করবেন না। যে না, এটা কোনো ব্যাপার না। জেগেই ছিলাম। তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। সময় তো ভাই হয়ে এসেছে। আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, কি বলবো এই চিন্তাযুক্ত থাকি। তাহাজ্জুদের নামাজ পড়ে ওনার দরবারে কান্নাকাটি করি। গলিতে নেমে দেখি কুকুরটা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে গম্ভীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে আমাকে নিয়ে এসেছে, কাজেই নিয়ে যাবার দায়িত্বও বোধ করছে। আমি কুকুরটাকে বললাম, চল যাই। যার খোঁজে এসেছিলাম তাকে পাওয়া গেল না। সে চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। আমি হাঁটছি, সে আসছে আমার পেছন পেছনে। তার সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে। বারবার মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে হচ্ছে। আজগর সাহেবের জন্য খুব চিন্তা হচ্ছে। কি করি বলতো? কুকুরটা মাথা নাড়ল। আমার চিন্তা মনে হয় তাকেও স্পর্শ করেছে। আমার ধারণা কি জানিস? আমার ধারণা তিনিও আমার মতো পুলিশের হাতে ধরা খেয়েছেন। 0 পয়েন্ট জায়গাটা হচ্ছে গন্ডগোলের আখড়া। বের হয়েছে আর পুলিশ ধরেছে। নাভির 1 ইঞ্চি ওপরে রোলারের গুঁতা খেয়ে
পুলিশ হাজতে হাত পা এলিয়ে মনে হয় পড়ে আছেন। তোর কি মনে হয়? ঘেউ ঘেউ ঘেউ। কুকুরের ভাষায় এই শব্দের কি মানে কে বলবে? আমার ইনটুইশন বলছে রমনা থানায় গেলে আসগর সাহেবের খোঁজ পাবো। তবে যেতে ভয় লাগছে। প্রথমবার ভাগ্য গুণে ছাড়া পেয়েছি, আবার পাবো কিনা কে জানে। অন্যের ব্যাপারে আমার ইনটুইশন কাজ করে, নিজের ব্যাপারে কাজ করে না। এই হচ্ছে সমস্যা, বুঝলি? কুকুরটা আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। আমি তার গায়ে হাত দিয়ে আদর করলাম। বললাম, আজ যাই, পরে একদিন তোর জন্য খাবার নিয়ে আসবো। কাবাব হাউজের ভালো কাবাব, শিক কাবাব আর নান রুটি। তুই ভালো থাকিস। খোঁড়া পা নিয়ে এত হাঁটাহাঁটি করিস না, পাটার রেস্ট দরকার। আমি রওনা দিয়েছি রমনা থানার দিকে। কুকুরটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমাকে যতক্ষণ দেখা যাবে ততক্ষণই সে দাঁড়িয়ে থাকবে। যেতে যেতে মারিয়ার কথা কি ভাববো? অফ করা সুইচ অন করে দেব? একটা ইন্টারেস্টিং চিঠি মেয়েটা লিখেছিল, সাংকেতিক ভাষার চিঠি। কিছুতেই তার অর্থ বের করতে পারি না। দিনের পর দিন কাগজটা চোখের সামনে মেলে ধরে বসে থাকি। শেষে এমন হলো, অক্ষরগুলি মাথায় গেঁথে গেল। মস্তিষ্কের নিউরন একটা স্পেশাল ফাইল খুলে সেই ফাইলে চিঠি জমা করে রাখলো। ফাইলটা খুলে চিঠিটা কি দেখব? দেখা যেতে পারে EFBS IJNV WIB। এই সাংকেতিক চিঠির পাঠ উদ্ধার করে আমার ফুফাতো ভাই বাদল। তার সময় লাগে 3 মিনিটের মতো। ওই প্রসঙ্গে ভাবতে ইচ্ছা করছে না। আমি মাথার সব কটা সুইচ অফ করে দিলাম। প্রচণ্ড খিদে লেগেছে। দুপুরে কি কিছু খেয়েছি? না, দুপুরে কিছু খাওয়া হয়নি। খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার এখন অনিশ্চিত হয়ে পড়েছে। টাকা পয়সার খুব সমস্যা যাচ্ছে। বড় ফুপা, মানে বাদলের বাবা, আগে প্রতি মাসে 1000 টাকা দিতেন। এই শর্তে দিতেন যে আমি বাদলের সঙ্গে দেখা করতে পারবো না। আমার প্রচণ্ড রকম দূষিত সম্মোহনী ক্ষমতা থেকে বাদল রক্ষা পাবে। আমি শর্ত মেনে দূরে আছি। মাস শেষে ফুপার অফিস থেকে টাকা নিয়ে আসি। গত 2 মাস হলো ফুপা টাকা দেয়া বন্ধ করেছেন। শেষবার টাকা আনতে গেলাম, ফুপা চিবিয়ে চিবিয়ে বললেন, মাই ডিয়ার ইয়াং ম্যান, তুমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছো, কাজটা কি ভালো হচ্ছে? আমি হাই তুলতে তুলতে বললাম, এই দেশের শতকরা 30 ভাগ লোক ভিক্ষা করে জীবনযাপন করছে, কাজেই আমি খারাপ কিছু দেখছি না। তোর তো শরীর ভালো, স্বাস্থ্য ভালো, পড়াশোনা করেছিস, তুই যদি ভিক্ষা করে বেড়াস সেটা দেশের জন্য খারাপ। অর্থাৎ আপনি আমাকে মান্থলি অ্যালাউন্স দেবেন না? ফুপা বিস্মিত হয়ে বললেন, কয়েক মাস তো তোকে টাকা দিয়েছি, অমনি তোর ধারণা হয়ে গেছে টাকাটা তোর প্রাপ্য। ওটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। মাই ডিয়ার ইয়াং ম্যান, টাকা কষ্ট করে রোজগার করতে হয়। একজন মাটি কাটা শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কেটে কত পায় তা জানিস? মাত্র 70 টাকা। তুই কি মাটি কাটছিস? জি না। তাহলে? তাহলে আর কি, চা দিতে বলেন, চা খেয়ে বিদায় হয়ে যায়। হ্যাঁ, চা খা, চা খেয়ে বিদায় হ। বাদলের সঙ্গে অনেকদিন দেখা হয় না। ও আছে কেমন? ওর সঙ্গে দেখা করতে যাব। কখন গেলে ওকে পাওয়া যাবে? ফুপা উচ্চাঙ্গের হাসি হাসলেন। আমি তার 2 দফা হাসিতে বিভ্রান্ত হয়ে গেলাম। হিমু, জি ফুপা, আমার বাড়িতে আসার ব্যাপারে তোর ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা এখন তুলে নেওয়া হলো। তুই যখন ইচ্ছা আসতে পারিস। আমি বিস্মিত হয়ে বললাম, বাদল কি দেশে নেই? ফুপা আবারও তার বিখ্যাত হাসি হেসে বললেন, না, তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। তোর হাত থেকে ওকে বাঁচানোর একটাই পথ ছিল। ভালো করেছেন। ভালো করেছি তো বটেই। এখন চা খা, চা খেয়ে পথে পথে ঘুরে বেড়া। চায়ের সঙ্গে হালকা স্ন্যাক্স কি পাওয়া যাবে ফুপা?
নো স্ন্যাক্স। চা খেতে দিচ্ছি, এটাই কি যথেষ্ট না? যথেষ্ট তো বটেই। আমি ফুপার অফিস থেকে চা খেয়ে চলে এসেছি। আমার বাধা রোজগার বন্ধ। তাতে খুব যে ঘাবড়ে গেছি তা না। বাংলাদেশ ভিক্ষাবৃত্তির দেশ। এই দেশে ভিক্ষাবৃত্তিকে মহিমান্বিত করা হয়েছে। এখানে ভিক্ষা করে বেঁচে থাকা খুবই কঠিন হবার কথা না। এখন অবশ্যই কঠিন বলে মনে হচ্ছে। খিদেই অস্থির বোধ করছি। ভোরবেলা হাঁটতে হাঁটতে মারিয়াদের বাড়িতে উপস্থিত হলে তারা সকালের নাস্তা অবশ্যই খাওয়াবে। ইংলিশ ব্রেকফাস্ট। প্রথমে আধা গ্লাস কমলার রস। খিদেটাকে চনমনে করার জন্য ভিটামিন সি সমৃদ্ধ কমলার রসের কোনো তুলনা নেই। তারপর কি? তারপর অনেক কিছু আছে, সব টেবিলে সাজানো। যা ইচ্ছে তুলে নাও। পাউরুটি স্লাইস। পাশেই মাখনের বাটিতে মাখন, মাখন কাটা ছুরি, মার্মালেডের বোতল। অনেকে পাউরুটি স্লাইসে পুরু করে মাখন দিয়ে তার ওপর হালকা মার্মালেড ছড়িয়ে দেন। 2. ডিম সিদ্ধ। হাফ বয়েলড ডিম সিদ্ধের সঙ্গে আছে গোলমরিচের গুঁড়া ও লবণ। ডিম ভাঙতেই ভেতর থেকে গরম ভাপ উঠবে, হলদে কুসুম গড়িয়ে পড়তে শুরু করবে। তখন তার উপরে ছিটিয়ে দিতে হবে গোলমরিচ ও লবণ। 3. গোশত ভাজা। ইংরেজি নামটা কি যেন? সসেস, ফ্রাইড সসেস, আগুন গরম সসেজ। খাবার নিয়ম হলো 1 টুকরো গোশত ভাজা, 1 চুমুক ব্ল্যাক কফি। তাড়াহুড়া কিছু নেই। ফাঁকে ফাঁকে খবরের কাগজ পড়া যেতে পারে। সব পড়ার দরকার নেই, শুধু হেডলাইন। আচ্ছা, এইসব কি? আমি কি পাগল টাগল হয়ে যাচ্ছি? আমি না একজন মহাপুরুষ টাইপ মানুষ। খাদ্যের মতো অতি স্থূল একটা ব্যাপার আমাকে অভিভূত করে রাখবে? তা কি করে হয়? হিরোস ওয়েলকাম বলে একটি বাক্য আছে। মহান বীর যুদ্ধ জয়ের পরে দেশে ফিরলে যা হয়। আনন্দ উল্লাস, আতশবাজি পোড়ানো, গণসঙ্গীত। থানায় পা দেওয়া মাত্র হিরোস ওয়েলকাম বাক্যটি আমার মাথায় এলো। আমাকে নিয়ে হইচই পড়ে গেল। সেন্টি সেপাই একটা বিকট চিৎকার দিল, আরে হিমু ভাইয়া! আমি গেলাম হকচকিয়ে। থানার সবাই ছুটে এলেন। সেকেন্ড অফিসার একগাল হেসে বললেন, স্যার কেমন আছেন? ওসি আমাকে হাত ধরে বসাতে বসাতে বললেন, ভাই সাহেব, আরাম করে বসুন তো। আপনি আমাদের যা দুশ্চিন্তায় ফেলেছিলেন। কাউরান বাজারে যেখানে আপনাকে নামিয়ে দিয়েছে সেখানে 2 বার জিপ পাঠিয়েছি আপনার খোঁজে। আমি হতভম্ব হয়ে গেলাম। ব্যাপার কি? ব্যাপারটা যে কি তা আপনি বলবেন। আপনি যে এরকম গুরুত্বপূর্ণ মানুষ তা তো আগে বুঝিনি। মানুষের কপালে তো লেখা থাকে না সে কে। লেখা থাকলে পুলিশের জন্য ভালো হতো। কপালের লেখা দেখে হাজতে ঢুকাতাম। লেখা দেখে চা খাইয়ে সেলুট করে আবার বাসায় পৌঁছে দিতাম। ভাই, আমি অতি নগণ্য মানুষ। আমি হিমু। আপনি নগণ্য হলে আমাদের এই অবস্থা। কি অবস্থা? একেবারে বেড়াছাড়া অবস্থা। দাঁড়ান, সব বলছি। ভাই সাহেব, চা খান। ওই আকবর, হিমু ভাইয়ারে চা দে। তারপর ভাই সাহেব শোনেন কি ব্যাপার। আপনাকে তো ছেড়ে দিলাম। তারপরই মারিয়া নামের একটি মেয়ে টেলিফোন করলো। আপনার সঙ্গে কথা বলতে চায়। আমি যতই বলি ছেড়ে দিয়েছি ততই চেপে ধরে। আমার কথা বিশ্বাসই করে না। রাগ করে টেলিফোন রেখে দিলাম। তারপর শুরু হলো গজব। কি গজব? একের পর এক টেলিফোন আসা শুরু হলো। ডিআইজি, এআইজি, সবশেষে আইজি সাহেব নিজে। আমি স্যারদের বললাম আপনাকে ছেড়ে দিয়েছি। তারা বিশ্বাস করলেন। তারপর টেলিফোন করলেন হোম মিনিস্টার। তখন রাত 3টা 10। মন্ত্রীরা তো সহজে কিছু বোঝেন না। যতই বলি স্যার ওনাকে ছেড়ে দিয়েছি, মন্ত্রী বলেন, দেখি লাইনে দিন, কথা বলি। আরে যাকে ছেড়ে দিয়েছি তাকে লাইনে দেব কিভাবে? আমি কি জাদুকর জুয়েলাইজ? উনি বললেন, হিমু সাহেবকে যেখান থেকে পারেন খুঁজে আনেন।
আমার কলিজা শুকিয়ে গেল, হার্টের ড্রপ বিট শুরু হলো। এখন আপনাকে দেখে কলিজায় পানি এসেছে, হার্টও নর্মাল হয়েছে। ভাইয়া, আপনি যে এমন তালেবর ব্যক্তি তা আগে বুঝিনি। নিজ গুণে ক্ষমা করে দিন। পায়ের ধুলাও কিছু দিয়ে দেবেন। বোতলে ভরে থানায় ফাইল ক্যাবিনেটে রেখে দেব। এখন হিমু ভাইয়া, আপনি টেলিফোনটা হাতে নিন। যাদের নাম বললাম এক এক করে তাদের সবাইকে টেলিফোন করে জানান যে আপনি আছেন। আপনার মধুর কণ্ঠস্বর শুনিয়ে ওদের শান্ত করুন। ওনারা বড়ই অশান্ত। এদের কাউকেই আমি চিনি না। আপনি এদের চেনেন না, আর এরা আমার জান পানি করে দেবে তা তো হবে না ভাইয়া। নাচতে নেমেছেন, এখন আর ঘোমটা দিতে পারবেন না। আপনি মারিয়াকে টেলিফোন করুন, তার থেকে নম্বর নিয়ে অন্যদের টেলিফোনে ধরুন। আকবর চা নিয়ে এসেছে। ওসি সাহেব আকবরের কাছ থেকে চায়ের কাপ নিয়ে আমার সামনে রাখলেন। আকবরের দিকে আগুন চোখে তাকিয়ে বললেন, হারামজাদা, এক কাপ চা আনতে এতক্ষণ লাগে? বলেই আচমকা একটা চড় বসালেন। আকবর উল্টে পড়ে গেল, আবার স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে চলে গেল, যেন কিছুই হয়নি। ওসি সাহেব টেলিফোন সেট করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নম্বর বলুন, আমি ডায়াল করে দিচ্ছি। ডায়াল করতে আপনার কষ্ট হবে, আপনাকে কষ্ট দিতে চাই না। নম্বর হচ্ছে ৮ তুমি আমি, তুমি আমি আমরা। এর মানে এর মানে হচ্ছে ৮ ১২ ১২ ৩। ভাই, আপনার কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। আপনি নিজেই টেলিফোন ধরুন। বুঝলেন হিমু ভাইয়া, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন পুলিশে চাকরি করব ততদিন হলুদ পাঞ্জাবি পরা কাউকে ধরব না। মার্ডার কেসের আসামি হলেও ধরব না। মারিয়া জেগেই ছিল। আমি তাকে জানালাম যে আমাকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, আমি ছাড়া পেয়েছি এবং ভালো আছি। মারিয়া বলল, আপনাকে নিয়ে দুশ্চিন্তা করছি না। অকারণে দুশ্চিন্তাগ্রস্ত হবার মতো মেয়ে আমি না। বাবা দুশ্চিন্তা করছেন। আমার কাছ থেকে আপনার গ্রেপ্তারের কথা শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। তারপর শুরু করলেন টেলিফোন। আসাদুল্লাহ সাহেব কেমন আছেন? ভালো আছেন। টেলিফোন রাখি। তুই রেগে আছিস কেন? আপনাকে অসংখ্যবার বলেছি তুই তুই করবেন না। আচ্ছা, করব না। তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? হিমু ভাই, আপনি অকারণে কথা বলছেন। তোমার বাবা কি জেগে আছেন? হ্যাঁ, জেগে আছেন। বাবা রাতে ঘুমোতে পারেন না। আপনি কি বাবার সঙ্গে কথা বলবেন? না। বাবা আপনার সঙ্গে কথা বলার জন্য এত ব্যস্ত, আপনি তার সঙ্গে সামান্য কথা বলতেও আগ্রহী না। মরিয়ম, ব্যাপারটা হলো কি? মরিয়ম বলছেন কেন? আমার নাম কি মরিয়ম? ভুল হয়ে গেছে। ভুল তো হয়েছেই। আপনি একের পর এক ভুল করেছেন, তারপর সেই ভুলটা শুদ্ধ হিসেবে দেখবার চেষ্টা করবেন, সেটা কি ঠিক? কি ভুল করলাম? যখন আপনাকে আমাদের খুব বেশি প্রয়োজন হয়েছিল তখন আপনি ঠিক করলেন আমাদের বাসায় আর আসবেন না। বাবা আপনাকে এত পছন্দ করেন। তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনার কথা বলেন, কিন্তু আপনার খোঁজ নেই। যাতে আমরা আপনার খোঁজ না পাই তার জন্য আপনার আগের ঠিকানা পর্যন্ত পাল্টে ফেললেন। মারিয়া, তোমাদের হাত থেকে বাঁচার জন্য ঠিকানা পাল্টাইনি। আমার অভ্যাস হচ্ছে দুদিন পর পর জায়গা বদল করা। মানুষ গাছের মতো, এক জায়গায় বেশি দিন থাকলেই শিকড় গজিয়ে যায়। আমি চাই না আমার শিকড় গজাক। হিমু ভাই, হাত জোর করে আপনাকে একটা অনুরোধ করছি, দয়া করে আমার সঙ্গে ফিলোসফি করার চেষ্টা করবেন না। আপনি আমাদের বাসায় আসা বন্ধ করেছিলেন কারণ আমি আপনাকে একটা চিঠি দিয়েছিলাম। তখন আমার বয়স ছিল কম, 15 বছর। 15 বছরের একটি কিশোরী তো ভুল করবেই। মেয়েরা তাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলি অ্যাডাল্টেশন পিরিয়ডে করে, আমিও করেছি। ভুল বলছো কেন? তখন যা করেছিলে তা তো ঠিকই করেছিলে, এখন ভুল মনে হচ্ছে। আমি জানতাম একদিন তোমার এরকম মনে হবে।
জানতেন বলে আমার চিঠির জবাব দেননি। মারিয়া, তোমাকে বলেছি চিঠির পাঠোদ্ধার আমি করতে পারিনি। আবার মিথ্যা বলেছেন? পুরোপুরি মিথ্যা না, 50 ভাগ মিথ্যা। আমি আবার 100 ভাগ মিথ্যা বলতে পারি না। সব সময় মিথ্যার সঙ্গে সত্যি মিশিয়ে দেই। আমি কিছুই বুঝতে পারছি না, মিথ্যা কতটুকু, সত্যি কতটুকু। আমি পাঠোদ্ধার করতে পারিনি, এটা সত্যি, তবে বাদল পেরেছে। বাদল কে? আমার ফুফাতো ভাই, আমার মহাভক্ত, আমার শিষ্যও বলা যেতে পারে। আপনি আমার চিঠি দুনিয়ার সবাইকে দেখিয়ে বেরিয়েছেন? সবাই না, শুধু বাদলকে দিয়েছিলাম। সে সঙ্গে সঙ্গে অর্থ বের করে ফেলল। তখন আর চিঠিটা পড়তে আমার ইচ্ছা করল না, কাজেই অর্থ বের করার পরেও আমি চিঠি পড়িনি। আপনি চিঠি পড়েননি? না। কি লিখেছিলাম জানতে আগ্রহ হয়নি? আগ্রহ চাপা দিয়েছি। কেন? কারণ হলো। থাক, কারণ শুনতে চাই না। মারিয়া হঠাৎ করেই বলল, আমার এখন ঘুম পাচ্ছে, আমি টেলিফোন রাখলাম। ভালো কথা, আপনার ঠিকানা বলুন, লিখে নেই। আর শুনুন, মা আপনাকে হাত দেখাতে চান, একদিন এসে মার হাতটা দেখে দিন। আমি ঠিকানা বললাম, সে টেলিফোন রাখল। আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে রইলাম। তিনি হাসলেন না, ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। আমি বললাম, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ভালো কথা, আপনাদের হাজতে আলী আজগার নামে কি কেউ আছে? বেচারার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওসি সাহেব সেকেন্ড অফিসারের দিকে তাকিয়ে বললেন, হিমু ভাইয়াকে হাজতে নিয়ে যান, উনি নিজে দেখুন, আজগর ফাজগর যাকেই পান নিয়ে বাড়ি চলে যান। আজগর সাহেব হাজতে ছিলেন। মনে হলো নাভির 1 ইঞ্চি ওপরে রোলারের গুঁতা খেয়েছেন, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। আমি তাকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। পুলিশের জিপ থাকলে এবারে হয়তো জিপে করে আমাদের পৌঁছে দিত। জিপ ছিল না, সকাল হয়ে আসছে, পিকেটাররা বের হবে। আগামী দিনের হরতাল জম্পেশ করে করা হবে। পুলিশের ব্যস্ততা সীমাহীন। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আজগর সাহেব হাঁটতে পারছেন না। আমি বললাম, রোলারের গুঁতা খেয়েছেন? আজগর সাহেব কিছুই বললেন না। বলবেন না তাও জানি, কিছু মানুষ আছে অন্যের সমস্যায় জড়িয়ে যায়, কিন্তু নিজের সমস্যা আড়াল করে রাখে। হিমু ভাই, জি, একটু বসবো, শরীর খারাপ লাগছে। হুম। আমি তাকে সাবধানে ফুটপাতের ওপর বসালাম। তিনি সঙ্গে সঙ্গে বমি করলেন, রক্ত বমি। আজগর সাহেব, জি, আপনার অবস্থা তো মনে হয় সুবিধার না। জি। চলুন, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। বাসায় গিয়ে লাভ নেই। নেবেন কিভাবে? উঠে দাঁড়াতে পারছি না। কিছু একটা ব্যবস্থা হবেই। ব্যবস্থা না হওয়া পর্যন্ত আসুন বসে থাকি, নাকি শোবেন? জি আচ্ছা। আমি তাকে ফুটপাতে শুইয়ে দিলাম। মাথার নিচে ইট জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো, ইট দেখছি না। হিমু ভাই, জি, রাজনীতিবিদরা সাধারণ মানুষদের এত কষ্ট দিতে ভালোবাসে কি জন্য? তারা রাজনীতি করেন, আমরা কষ্ট পাই সেই জন্য। এর কারণ কি? রাজনীতি হলো রাজাদের ব্যাপার, বোধহয় এজন্যই। রাজনীতি বাদ দিয়ে তারা যখন জননীতি করবেন, তখন আর আমাদের কষ্ট হবে না। এই রকম কি কখনো হবে? বুঝতে পারছি না। হবার তো কথা, মেঘের আড়ালে সূর্য থাকে। সূর্য কি আছে? সূর্য নিশ্চয়ই আছে, মেঘ সরে গেলেই দেখা যাবে। মেঘ যদি অনেক বেশি সময় থাকে, তাহলে কিন্তু সূর্য একসময় ডুবে যায়। তখন মেঘ কেটে গেলেও সূর্যকে আর পাওয়া যায় না। আমি শঙ্কিত বোধ করছি। ভয়াবহ ধরনের অসুস্থ মানুষেরা হঠাৎ দার্শনিক হয়ে ওঠে। ব্রেনে অক্সিজেনের অভাব হয়। অক্সিজেন ডিপ্রাইভেশন ঘটিত সমস্যা দেখা দিতে পারে।
উচ্চ স্তরের ফিলোসফি, আসলে মস্তিষ্কে অক্সিজেন ঘটিত সমস্যা। আজগর সাহেবকে দ্রুত হাসপাতাল নেবার ব্যবস্থা করতে হবে। রিক্সা ভ্যান গাড়ি কিছুই দেখছি না। শেষ পর্যন্ত ব্যবস্থা হলো। মাটি কাটা কুলি একজন পাওয়া গেল। সে কাঁধে করে রোগীকে হাসপাতালে নিয়ে যাবে। বিনিময়ে তাকে 50 টাকা দিতে হবে। আজগর সাহেব মানুষের কাঁধে চড়তে লজ্জা পাচ্ছেন। আমি বললাম, লজ্জার কিছু নেই, হাসি মুখে কাঁধে চেপে বসুন। চিরকালই মানুষ মানুষের কাঁধে চেপেছে। একটা ঘোড়া আরেকটা ঘোড়াকে কাঁধে নিয়ে চলে না, মানুষ চলে। সৃষ্টির সেরা জীবদের কাণ্ড কারখানাও সেরা।